জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছি বিশালাক্ষীর আবেশ এই অধ্যায় থেকে। বিগত 2 দিন যাবৎ এই অধ্যায় পাঠ চলছে। আজ আমরা পাঠ করব তৃতীয় দিন। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 26। বিগত 2 দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের জন্মস্থান কামারপুকুর থেকে 4 কিলোমিটার দূরে আনুর গ্রামে মা বিশালাক্ষীর এক মন্দির ছিল, যেখানে বালক গদাই শিশু বয়সে খুব বেশি যেতে ভালোবাসতেন। গ্রামের মহিলারা যখনই সেই দিকে যেতেন মা বিশালাক্ষীর দর্শন করতে, শিশু গদাইকে সঙ্গে নিয়ে যেতেন এবং শিশু গদাই ছাড়া তারা কোথাও যেতেন না। তারা গদাইকে এত বেশি ভালোবাসতেন। সেইখানে যেতে যেতেই একদিন ওই মাঠের আলের মাঝ মাঠে, যেখানে জনহীন প্রান্তর, সেইখানে গিয়ে হঠাৎ মা বিশালাক্ষী দেবীর আবেশ করেন শিশু গদাইয়ের উপর। শিশু গদাই তখন জড়বৎ হয়ে গেলেন, বাহ্যজ্ঞান শূন্য হয়ে গেলেন। সেই দেখে অন্যান্য মহিলারা যথেষ্ট ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে হই হল্লা শুরু করে দিল, হুলুস তুলুস করে কান্নাকাটি শুরু করে দিলেন। কিন্তু শিশু গদাইয়ের এই ভাব প্রকৃতি বেশি জানতেন লাহাবাবুদের বাড়ির মহিলারা। তারা ছিলেন একটু পিছনে। তারা যখন এখানে এলেন, এসে দেখে তখন বুঝতে পারলেন এবং সকলকে বললেন যে আমরা যে মাকে দর্শন করতে যাচ্ছি সেই মা নিজে এসে এই শিশুর শরীরে আবেশ করেছেন, ভর হয়েছে আর কি। সেই জন্যই ঠাকুরের এরকম বাহ্যজ্ঞান শূন্য ভাবা অবস্থা হয়েছে। সেই শুনে সকল মহিলারা তখন ঠাকুরের কর্ণমূলে মা বিশালাক্ষীর নাম করতে থাকলেন। মা বিশালাক্ষীর নাম শুনে আস্তে আস্তে ঠাকুর স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। এই অংশ আমরা বিগত দিনে পাঠ করেছি। আজ পাঠ করব তার পরের অংশ থেকে, তৃতীয় দিন, পৃষ্ঠা সংখ্যা 26। দ্বিতীয় উপমা কথা অপূর্ব ভারতী, এক মনে শুনো মন রামকৃষ্ণ পুঁথি। বড়ই মধুর শ্রী প্রভুর লীলা গান, শ্রবণে পবিত্র চিত মঙ্গল আখ্যান। সাধন ভজন কিংবা পুণ্য বল বলে, যে মহান হরি ভক্তি কদাচিৎ মেলে। তাও অনায়াসে লাভ করে জীবগণে, এক রামকৃষ্ণ কথা কীর্তন শ্রবণে। এই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের অর্থাৎ প্রভুর লীলা গান এই যদি পবিত্র মন নিয়ে শোনা যায়, তাহলে সাধন ভজন কিংবা অন্যান্য পুণ্য কাজ করলে যা হয় তার থেকেও অনেক বেশি গুণে অনায়াসে লাভ করা যায় ঠাকুরের এই পুণ্য মঙ্গল লীলা গান শুনলে, মন দিয়ে শুদ্ধ মনে শ্রবণ করলে। সাধ করি স্বগ্রামেতে নানা জাতি মিলে, বাঁধিল যাত্রার দল যুবক সকলে। নিজেদের গ্রামে সকল জাতের সকলেই একটু ঠিক করলেন যে যাত্রা করবেন। সেই যাত্রার দল বানালো যুবকরা সকলে মিলে। প্রাচীনের মধ্যে মাত্র চিনিবাস তাই, মহা আম্বা আরম্ভেতে কহা নাহি যায়। এই যে সকল যুবক যাত্রা করবেন বলে স্থির করলেন, তাদের মধ্যে বয়স্ক একমাত্র চিনিবাস ছিলেন, অর্থাৎ চিনু শাঁখারি। তার নাম ছিল শ্রীনিবাস, সেটি গ্রামাঞ্চলে ডাকতে ডাকতে হয়ে গেছে চিনিবাস, এবং আরো ছোট্ট করে তিনি হয়ে গেছেন চিনু শাঁখারি। চিনিবাস বড় চিনে গদাই শিশুকে, না রহে গদাই যথা চিনু নাহি থাকে। বড়ই সুমিষ্ট কণ্ঠ শিশু গদাধর, 2-1 গানে যার গরম আসর। এই চিনু শাঁখারির কাছে ঠাকুর খুব বেশি যেতেন এবং গ্রামে তার এক মুদিখানার দোকান ছিল। এর আগে আমরা পাঠ করে দেখেছি। তিনি যখনই গদাই যখনই চিনু শাঁখারির কাছে যেতেন, চিনু শাঁখারি ভালো মিষ্টদ্রব্য কোনো কিছু পেলেই ঠাকুরের জন্য রেখে দিতেন। শিশু গদাই এলেই তখন তাকে খাওয়াতেন এবং খুব সুন্দরভাবে তিনি দেখে সেটি তৃপ্তি লাভ করতেন। এবং ঠাকুরকে তিনি খুব ভালোভাবে জানতেন ছোটবেলা থেকেই। তিনিই প্রথম চিনেছিলেন যে চৈতন্যদেব নতুন রূপে এইখানে এসেছেন বালক গদাই হয়ে। সেই চিনু শাঁখারি এই যাত্রা দলের আসরের মধ্যে সবচেয়ে বয়স জ্যেষ্ঠ ছিলেন এবং তিনি সবকিছু আগিয়ে, কেননা তারই সব থেকে বেশি উৎসাহ, তাই আগিয়ে সবকিছু ব্যবস্থা ইত্যাদি করলেন। আর বালক গদাইকে
তিনি রেখেছেন এই কারণেই, যেখানে চিনু শাকারি আছেন সেখানে বালক গদাই আছেন, যেখানে বালক গদাই নেই সেখানে চিনু শাকারিও নেই। কেননা তার সুন্দর সুন্দর মিষ্টি গলার গান, দুই একটি গান শুনলে পরে যে কোনো আসর যাত্রাপালা বা অন্য কোনো আসর গরম হয়ে যেত, অর্থাৎ ঠাকুর সেখানে মাতিয়ে দিতেন। ভক্তি কি রঙ্গাদি রসে হাস্য প্রহসনে, সমকক্ষ কোন স্থানে নামিলে ভুবনে, যদিও অল্প বয়স 12 উপর, সর্বরূপ রসজ্ঞাত রসিক প্রবর। একবার তাহলে কি হলো না, যদিও ঠাকুরের বয়স 12 বছর, কিন্তু সমস্ত রকম রঙ্গরস, হাসি ইত্যাদি গান বা পালা ঠাকুরের সেই সময় মানে তিনি সেগুলো ধাতস্থ করে নিয়েছিলেন এবং তিনি সেগুলি জানতেন। একবার শিবরাত্রি মহেশবাসরে, ভক্তবর সীতানাথ পাইনের ঘরে, নির্ধারিত হইল হবে যাত্রা গোটা রাতি, মহেশ বাসর হেতু নিদ্রা নহে রীতি। একদিন মানে এক বছর এইরকমই শিবরাত্রিতে হঠাৎ করে ঠিক হলো না, সীতানাথ পাইনের ঘরে বাড়িতে, তার বাড়িতে এরকম শিবরাত্রির দিনে যাত্রাপালা হবে। যেহেতু শিবরাত্রি, সেই রাত্রে কেউ ঘুমায় না, গোটা রাত জেগে কিছু পালনই থাকে, সেই সব করার ব্যাপার থাকে, সুতরাং সেই রাত জাগাটাও সহজ হবে এবং সকলের দেখতেও ভালো লাগবে। তাই সেই শিবরাত্রির দিনেই এরকম একটি যাত্রাপালার ব্যবস্থা করা হলো। অর্থ বিনা পল্লীগ্রামে পর্বতসব বন্ধ, যদি হয় সবাকার বড়ই আনন্দ। গ্রামাঞ্চল সেই সময় বড়ই অর্থকষ্টের জায়গা, সেই জায়গায় আনন্দ উৎসবের অন্য কোনো রকম ব্যবস্থা আদি ছিল না বা থাকতো না। সেই কারণেই তারা পয়সা দিয়ে বাইরে থেকে কোনো কিছু যাত্রাপালা, দল, গান ইত্যাদি আনতে পারতেন না, যেগুলো কলকাতায় হতো। কিন্তু সেইগুলো যদি গ্রামে, পল্লীগ্রামে নিজেরা করে ব্যবস্থা করে করা যায়, তাহলে আনন্দ উৎসব দানের জন্য একটি ভালো একটা মাধ্যম হয়ে ওঠে। তাই যদি বিনা পয়সায় কখনো এরকম যাত্রাপালা ইত্যাদি হতো, গোটা গ্রামে আনন্দের সাড়া পড়ে যেত। যাত্রাকালে যাত্রা সালে যত নর নারী, কাতারে কাতারে বসে মহল্লাস ভারী। গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত দেখা যায়, খুব গ্রামের দিকে যাত্রা হবে শুনলে সকাল থেকেই সেখানে মাদুর ইত্যাদি বিছিয়ে দিয়ে জায়গা দখল করে রাখা হয়। সেই রকম ভাবেই গ্রামাঞ্চলে ওই কামারপুকুরে যখন দেখা গেল পাইনদের বাড়িতে এরকম যাত্রা হবে, তখন কাতারে কাতারে নরনারীর মধ্যে একটা মহল্লাস দেখা যাচ্ছে, আনন্দ উল্লাস, যে যাত্রা হবে, সকলে মিলে দেখতে আসবে। গ্রামাঞ্চলে তখন আনন্দ বর্ধনের জন্য এর চেয়ে ভালো মাধ্যম আর কিছু ছিল না। সাজঘর আসরের কিঞ্চিত তফাৎ, বেশকারী গয়া বিষ্ণু প্রভুর স্যাঙ্গার। এই গয়া বিষ্ণু হচ্ছেন ঠাকুরের খুব অন্তরঙ্গ বন্ধু, তাই সকলেই তাদেরকে স্যাঙাত বলতো, স্যাঙাত পাতানোর মতো আর কি। ধর্মদাস লাহার ছেলে ছিলেন এই গয়া বিষ্ণু, এর সঙ্গে ঠাকুরের খুব অন্তরঙ্গ সখ্যতা ছিল। তিনি এসছেন এখানে ড্রেসার, অর্থাৎ পোশাক পরানোর দায়িত্বে আছেন। এই যাত্রাপালায় যারা যেরকম থাকবেন সাজানোর দায়িত্বে আছেন এই গয়া বিষ্ণু। তিনি ধর্মদাস লাহার ছেলে গয়া বিষ্ণু লাহা। সাজঘর আসরের কিঞ্চিত তফাৎ, বেশকারী গয়া বিষ্ণু প্রভুর স্যাঙ্গার। নানা জনে নানা বেশে পাঠান আসরে, কেহ না দেখিতে পায় শিশু গদা ধরে। যাত্রা চলছে, নানাজন নানা বেশ পরে স্টেজে আসছেন, সবাই দেখছেন, কিন্তু সবার মনে সবসময় একটা আকাঙ্ক্ষা থাকছে, কখন বালক গদাই আসবেন, গদাই কি পোশাক পরবেন, গদাই কি রোল নেবেন, এইটি দেখার জন্য সকলে উৎসুক হয়ে আছেন। গদাধর সবাকার আদরের ধন, শ্রোতাগণ মনে মনে করে আন্দোলন। সবার মনে একটাই অনুরণন হচ্ছে, কেননা গদাইকে তারা খুব ভালোবাসেন। সবাই তখন ভাবছেন কখন গদাই আসবেন। যাত্রা প্রায় অর্ধসায়, রাত্রি যায় বয়ে, তবু না আসেন তিনি আসরে সাজিয়ে। অর্ধেক যাত্রা হয়ে গেছে, তবুও বালক গদাই এখনো পর্যন্ত স্টেজে এলো না। সবাই তাই চিন্তা করছেন কি হয় কি হয়। আকুল তাহার জন্য যত লোকজন, সবাই আকুল হয়ে গেছেন, তাহলে কি গদাই আসবে না? সবার একটা মন ভালো লাগছে না তাকে না দেখে। হেন কালে শিব বেশে হইল আগমন। ঠিক সেই রকম সময়ে শিব বেশে একজন এসে স্টেজে ঢুকলেন। আজকে এই অবধি থাক।
পরের অংশ পরের দিন বলবো, কি হলো, কে এলেন। আজকের মতো সমাপ্ত। জয় ঠাকুর।